নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। খুব গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। জনগণের স্বার্থে মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন? বুধবার 18তম রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরেই এক নতুন মেজাজে ধরা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার বিধানসভায় উপস্থিত হন তিনি। আর বিধায়ক হিসেবে শপথ গ্রহণ পর্ব মিটতেই নিজের দলের এবং সমবেত বিধায়কদের উদ্দেশ্যে এক গুচ্ছ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রীর। সাফ কথা, এবার থেকে শাসন ব্যবস্থায় কোনো গোপনীয়তা থাকবে না, সরকার পরিচালিত হবে সরাসরি জনগণের স্বার্থে। মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় ঢোকার আগে প্রথমে সিঁড়িতে মাথা ঠুকিয়ে প্রণাম সারলেন শুভেন্দু অধিকারী। তাকে স্বাগত জানান প্রোটেম স্পিকার তাপস রায়। সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন তিনি। প্রথা মাফিক মুখ্যমন্ত্রীকে বিধানসভা চত্বরে গার্ড অফ অনার দেওয়া হয়। তারপর বিধানসভায় তার নির্দিষ্ট ঘরে ঢুকে প্রথমে পুজো দেন শুভেন্দু। সমাজ মাধ্যমে সেই পুজোর ভিডিও পোস্ট করেন তিনি। ওই ভিডিওয়ে দেখা গেল ঘন্টা বাজছে, শাঁখ বাজছে, নিজের হাতে পুজো করছেন শুভেন্দু। পাশে পুরোহিত রয়েছেন। এরপর নিজের কক্ষ থেকে তিনি চলে যান অধিবেশন কক্ষে। প্রথম বিধায়ক হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার। ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন শুভেন্দু, অর্থাৎ নন্দীগ্রাম আসনটি তিনি ছেড়ে দিতে চলেছেন। এদিন বিধানসভা থেকে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এবার থেকে শাসন ব্যবস্থায় কোনো গোপনীয়তা থাকবে না, সরকার পরিচালিত হবে সরাসরি জনগণের স্বার্থে। গণতন্ত্রের যে প্রথম তিনটি কথা, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল, এটাই বিধানসভায় দেখতে পাবেন। এবং এই বিধানসভায় কোনো কিছু গোপনীয়তা থাকবে না। এদিন বিধানসভা ভবনে প্রবেশ করার পর সব থেকে বেশি চমক ছিল মুখ্যমন্ত্রীর ঘরে তৃণমূল বিধায়কদের উপস্থিতি। সৌজন্যের খাতিরেই হোক বা অন্য কোনো রাজনৈতিক সমীকরণে শুভেন্দু অধিকারীর ঘরে একে একে প্রবেশ করতে দেখা যায় হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ, রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান এবং সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের মতো নেতাদের। এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, গণতন্ত্রের সবচেয়ে বড় মন্দির, এই মন্দিরে আমরা মানুষের আশীর্বাদ নিয়ে, জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার তৈরি হয়েছে, আমরা আজকে বিধানসভায় প্রবেশ করেছি। এখানেই আইন তৈরি হবে, এখানেই বাজেট পেশ হবে এবং এই বিধানসভার প্রতি দায়বদ্ধতা সরকারের থাকবে। প্রশাসনিক ব্যয় সংকোচ এবং আড়ম্বরহীন জীবনযাত্রার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি জানান, প্রধানমন্ত্রী তার কনভয়ের গাড়ি কমিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, তিনিও সেই একই পথ অনুসরণ করবেন। জনগণের ট্যাক্সের টাকায় বিলাসিতা নয়, বরং সেই অর্থ মানুষের কাজেই ব্যয় হবে বলে সাফ জানিয়ে দেন শুভেন্দু। সব মিলিয়ে বিধানসভার প্রথম দিনেই নয়া মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, তার সরকার কেবল নবান্নের চার দেওয়ালেই বন্দী থাকবে না, বরং জনগণের দ্বারা এবং জনগণের জন্য সরকার হিসেবেই কাজ করবে। প্রশাসনিক স্বচ্ছতা আর সাধারণ মানুষের পাশে থাকায় যে তাঁর সরকারের মূল লক্ষ্য, এদিন ফের তা দৃঢ়তার সাথে বুঝিয়ে দেন শুভেন্দু অধিকারী। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদারের রিপোর্ট, ওঙ্কার বাংলা। এই মুহূর্তে স্বাভাবিকভাবেই একেবারে জনগণের স্বার্থে কাজ করার কথা যেমন বলেছেন, তেমনি কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না, স্বচ্ছতা বজায় রাখা হবে, এমন প্রতিশ্রুতি, এমন আশ্বাসও কিন্তু শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর গলায়। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদার কাছে এই বিষয়ে প্রশ্ন রাখবো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে বলে দিয়েছেন জনগণের স্বার্থে সরকার কাজ করবে, জিরো টলারেন্স নীতি দুর্নীতির বিষয়, সেই বিষয়ে কিন্তু সরকার সেই পথে এগোবে এবং পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখার বিষয় কিন্তু তিনি বলেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে এই সরকারের এবার অভিমুখ কি হবে? হ্যাঁ দেখো অপরূপা, অভিমুখ কিন্তু পরিষ্কারভাবে আজকে সমস্ত আধিকারিক, যারা বিভিন্ন দপ্তরের যারা আধিকারিক রয়েছেন,
সরকারের যে প্রায় 44টা দপ্তর রয়েছে, হ্যাঁ, মানে সেই 44টা দপ্তরে যে সমস্ত আধিকারিক তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে কোনো রকম দুর্নীতি মানে গ্রাহ্য করা হবে না, দুর্নীতি মুক্ত ভাবে কাজ করতে হবে এবং যদি দেখা যায় কোথাও দুর্নীতি হচ্ছে তাহলে সাথে সাথে ব্যবস্থা নিতে হবে। এবং এটাও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে মন্ত্রীরা রয়েছেন, কিন্তু মন্ত্রীরা রয়েছেন, কাজটা করেন আমলারা, প্রশাসন। তো আপনারাই হচ্ছে সরকারের মুখ, সেইখান থেকে আপনাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে স্বচ্ছতা বজায় রেখে দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাজ সমস্ত কিছু করতে হবে এবং এই ব্যাপারে কাউকে রেয়াত করা যাবে না। সেই সঙ্গে শুধু তাই নয়, যে আজকে বেশ কয়েকটি সিদ্ধান্ত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই যে সিবিআই তদন্ত সহ বিভিন্ন তদন্তকারী সংস্থা গুলিকে এই রাজ্য সরকারের যে সমস্ত আধিকারিক ছিল তাদের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই তদন্ত ক্ষেত্রে রাজ্য সরকারের ছাড়পত্র প্রয়োজন ছিল। বিগত সরকার, বিদায়ী সরকার, তৃণমূল সরকার, তারা কিন্তু এই প্রসঙ্গে কিন্তু কোনো ছাড়পত্র দিত না এবং পুরোটাই আটকে রেখেছিল। আজকে কিন্তু পরিষ্কারভাবে সেই ছাড়পত্র দিয়ে দেওয়া হলো। ফলে এই যে দীর্ঘদিন যে আটকে থাকা যে পূর্বতন সরকারের অনুমোদন, বিশেষ করে কেন্দ্রীয় সংস্থাকে ছাড়পত্র আটকে রেখেছিল, সেটা কিন্তু দিয়ে দেওয়া হলো। আমরা যদি দেখি যে গত সরকারের আমলে সিবিআই 4টি মামলা গত 4 বছর ধরে রাজ্য সরকার আটকে রেখেছিল এবং যে সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সিবিআই বা আদালত নিযুক্ত যে সমস্ত তদন্তকারী সংস্থা তাদের শাস্তি নিশ্চিত করার জন্য বা তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য আইন অনুযায়ী রাজ্য সরকারের অনুমতি নিতে হতো এবং দুর্নীতিগ্রস্ত সেই সমস্ত আমলা ও আধিকারিকদের বাঁচানোর জন্য পূর্বতন তৃণমূল সরকার এই অনুমতি আটকে রেখেছিল। 3টি দপ্তরের দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য অনুমোদন সিবিআই কে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ছাড়পত্রের মধ্যে 3টি হয়েছে। একটি হচ্ছে যে এই যে আমরা দেখেছি যে শিক্ষায় নিয়োগ যে দুর্নীতি হয়েছিল, সেই শিক্ষায় দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী, তিনি সহ আরো অনেকে কিন্তু জেলে গেছিলেন শিক্ষা নিয়োগ দুর্নীতি। সেই সঙ্গে পুরো নিয়োগ দুর্নীতি, যেটা গত 2 দিন আগেই সুজিত বসু প্রাক্তন মন্ত্রী, তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং সেই সঙ্গে আরো এক মন্ত্রী, তিনিও কিন্তু ইডির নজরে রয়েছেন, তিনিও কিন্তু ইডিতে হাজিরা দিচ্ছেন না, তিনিও কিন্তু এই নিয়োগে কিন্তু দুর্নীতিতে অভিযুক্ত। তো এইরকম এই দুটোর সঙ্গে এবং সেই সঙ্গে একটি সমবায় দুর্নীতি হয়েছিল, সেই সমবায় দুর্নীতিতে কিন্তু রাজ্যের আধিকারিকদের বলা হয়েছিল যে তাদের বিরুদ্ধে যে সমস্ত আধিকারিক জড়িত ছিল তাদের বিরুদ্ধে তদন্ত করার কথা, কিন্তু সেটাও আটকে রাখা হয়েছিল। আজকে কিন্তু এই সমস্তগুলো কিন্তু ছেড়ে দেওয়া হলো। অর্থাৎ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে নির্বাচনী প্রচার পর্ব থেকে যে বিজেপি বা তার দল দুর্নীতিতে 0 টলারেন্স নীতির আশ্বাস দিয়ে এসেছিল, ক্ষমতায় আসার পরে সেটা কিন্তু বাস্তবায়িত হলো। অপরূপা, একেবারে অনেক ধন্যবাদ দাদা। আমাদের সাথে ছিলেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস এবং তিনি কিন্তু পরিষ্কারভাবে যে বিষয়টা আমাদের সামনে তুলে ধরলেন। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার যে বক্তব্য তাতে কিন্তু খুব স্পষ্ট যে এই সরকার কোনো রকম দুর্নীতি বরদাস্ত করবে না। সেক্ষেত্রে কোনো রকম দুর্নীতিগ্রস্ত মানুষ, তা সে মন্ত্রী হোক, আমলাই হোক, তারা কিন্তু ছাড় পাবেন না এবং যে সমস্ত ফাইল এতদিন বন্ধ ছিল সেই সমস্ত ফাইল সেখানে কিন্তু আবারও রিওপেন করা হবে। এ বিষয়ে আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, ঠিক শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন শুনবো। 4টি মামলা গত 4 বছর আগের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিধায় আটকে রেখেছিলেন। প্রসিকিউশন বা চার্জশিটের ক্ষেত্রে স্যাংশন, অর্থাৎ যে সমস্ত আধিকারিকরা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে সিবিআই বা অন্যান্য কোর্ট নিযুক্ত তদন্তকারী সংস্থা তারা চার্জশিট দিয়ে তাদেরকে পানিশমেন্ট বা প্রসিকিউশন দেওয়ার ক্ষেত্রে স্যাংশন নিতে হয় আইন অনুযায়ী। বিদায়ী সরকার এবং বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই স্যাংশন আটকে রেখেছিলেন দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচানোর জন্য। আজকে
আমরা সিবিআইকে 3টি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম। আমরা শুনলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দুর্নীতি প্রসঙ্গে কিন্তু একেবারে কড়া বার্তা দিলেন। পাশাপাশি আজকে বিধানসভায় বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান পর্ব ছিল এবং এই অনুষ্ঠান পর্ব আজ এবং আগামীকাল এই 2 দিন ব্যাপী চলবে। আজ বেশ কয়েকজন বিধায়ক কিন্তু শপথ গ্রহণ করেছেন এবং এই সারা দিন ওঙ্কার বাংলার প্রতিনিধি বিশ্বজিৎ হালদার সেখানে ছিলেন। সার্বিক বিষয় তিনি দেখেছেন। এ ব্যাপারে কথা বলবো বিশ্বজিতের সাথে। বিশ্বজিৎ, এই মুহূর্তে বিধানসভায় তুমি সারা দিন দেখেছো সেখানকার পরিস্থিতি, তোমার কাছে শুনবো যে আজ বিধানসভায় শপথ গ্রহণ করলেন বিধায়কেরা, সেখানকার কি পরিস্থিতি ছিল, তারা কি বলছেন, সমস্ত জিনিস জানবো তোমার কাছ থেকে। দেখো, আজকে যে 26-এর বিধানসভা নির্বাচন হয়ে গেল, সেখানে 207টি আসন নিয়ে বিজেপি তারা ক্ষমতা এসছে। আজকে কার্যত যেটা ছিল যে বিধানসভায় যে বিধায়ক তাদের কিন্তু শপথ গ্রহণের দিন ছিল, কারণ প্রোটেম স্পিকার তাপস রায় তিনি আজকে বিধায়কদের শপথ বাক্য পাঠ করিয়েছেন। আজকে যেটা বিধানসভা সূত্রে আমরা জানতে পেরেছি যে আজকের 153 জন বিধায়ক তারা শপথ বাক্য পাঠ করেছেন। মূলত উত্তরবঙ্গ, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং নদিয়ার শপথ বাক্য পাঠ করান যারা যে সমস্ত বিধায়ক রয়েছেন এই জেলাগুলোতে, যে সমস্ত বিধায়করা তারা জয়লাভ করেছেন বা প্রার্থী যারা জয়লাভ করেছেন তাদেরকে শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়। এবং আজকে বেশ কয়েকজন নজিরবিহীন ঘটনা ঘটেছে এই বিধানসভায়। প্রথমত, এতদিন কিন্তু বিধানসভায় প্রবেশ করতেন শুভেন্দু অধিকারী, তিনি বিরোধী দলনেতা হিসাবে। আজকের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে তিনি বিধানসভায় প্রবেশ করেছেন, তাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে বিধানসভার পক্ষ থেকে। এবং তারপরে তিনি গান্ধী, যেখানে আম্বেদকরের মূর্তি রয়েছেন সেখানে তিনি মাল্যদান করেন। এবং তারপর তিনি যখন বিধানসভার কক্ষে যখন তিনি প্রবেশ করতে যান, প্রথমেই কিন্তু যে সিঁড়ি রয়েছে সেখানে তিনি মাথা ঠেকিয়ে প্রণাম করেন, করে তারপরে তিনি ভিতরে প্রবেশ করেন। কারণ তিনি এতদিন যখন বিধানসভায় আসতেন তিনি কিন্তু বিরোধী দলনেতা হিসাবে তিনি প্রবেশ করতেন। এই প্রথম আজকের তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি প্রবেশ করেছেন, তিনি মাথা ঠেকিয়ে প্রণাম করে প্রবেশ করেন। এবং আজকের এই যে তোমায় বলছিলাম যে 152 বা 53 জন যে বিধায়ক তারা শপথ নিয়েছেন বিভিন্ন জেলা থেকে, আজকে কিন্তু প্রথম প্রোটেম স্পিকার তাপস রায় তিনি শুভেন্দু অধিকারীকে তিনি শপথ বাক্য পাঠ করান বিধায়ক হিসাবে। এবং নন্দীগ্রামের যে বিধায়ক তিনি কিন্তু ওই আসনটা ছাড়ছেন বলে তিনি জানিয়েছেন, ভবানীপুরের বিধায়ক হিসাবে তিনি আজকের শপথ নিয়েছেন, অর্থাৎ নন্দীগ্রামের যে আসনে তিনি বিধায়ক সেটা তিনি ছাড়বেন সেটা জানিয়েছেন। এবং অন্যদিকে তিনি শপথ নেওয়ার পর ঠিক তারপর যে 5 জন বিধায়ক বিজেপির দ্বারা মন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন ব্রিগেডের মাঠে, তারা কিন্তু আজকের বিধায়ক হিসাবে শপথ নেন প্রথম। তারপর একে একে প্রায় 153 জন বিধায়ক তারা শপথ নেন। এবারে তোমার আসি অন্য পরে একটা বিষয়, বিধানসভার আজকে এই যে এটা কিন্তু প্রথম নয়, এর আগেও কিন্তু বিজেপির পক্ষ থেকে 4 তারিখ যখন ফলাফল বেরিয়েছিল তখন সল্টলেকের পার্টি অফিসে মাছ ভাত খাওয়ানো হয়েছিল। এবারে আজকের এই শপথ বাক্য পাঠ করানোর পর প্রোটেম স্পিকার তাপস রায় তিনি কার্যত মুচকে হেসে বিধায়কদের বলেন যে আপনাদের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা রয়েছে, মাছ ভাত। কেন এরকম বলা হলো মাছ ভাত, এটা তো স্বাভাবিক। কেন মুচকে হাসলেন তাপস রায়? তার কারণ হচ্ছে তুমি জানো যে 26-এর বিধানসভা নির্বাচনে প্রথম থেকেই টানা কিন্তু বিজেপিকে বাংলা বিরোধী বা বিজেপি বাংলায় ক্ষমতা এলে মাছ ভাত খেতে দেবে না, যে মাছ ভাত প্রিয় বাঙালি তার মাছ ভাত খেতে দেওয়া হবে না বা দেবে না বিজেপি সরকার, তৃণমূল এই প্রচারটা করেছিল। তার কাউন্টার করার জন্য বা বিজেপি যে বাংলা বিরোধী বা মাছ বিরোধী নয় সেটা প্রমাণ করার জন্য কোথাও কিন্তু আজকের বিধানসভায় মাছ ভাতের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছিল। এবারে যখন বিধানসভায় শপথ গ্রহণ চলছে, তারপর একাধিক বিধায়ক তারা এসেছেন, সৌজন্য বিনিময় করেছেন। কিন্তু বেশ কয়েকটা সৌজন্য বিনিময় যেটা নজর কেড়েছে সবার,
প্রথমে হুমায়ুন কবির, তিনি মুর্শিদাবাদের 2টি আসন থেকে জিতেছেন। তিনি আজকের কিন্তু নওদা বিধানসভা থেকে তিনি শপথ বাক্য পাঠ করেছেন বিধায়ক হিসাবে। অর্থাৎ তিনি রেজিনগরের যে বিধায়ক, সেই রেজিনগরটা তিনি ছেড়ে দেবেন বলে তিনি নিজে জানিয়েছেন। 15 তারিখের মধ্যে হয়তো তিনি তার বিধায়ক যে পদটা রেজিনগর থেকে তিনি ছাড়বেন এবং সেখানে তার পুত্রকে তিনি উপনির্বাচন হয়তো দাঁড় করাবেন, তিনি সেটা স্পষ্ট করেছেন। এবারে দেখলাম যে নজিরবিহীন বলছি কেন, কারণ দেখেছি যে যখন বিধানসভার প্রচার চলছে তখন কিন্তু একে অপরকে নিশানা করে কটাক্ষ পাল্টা কটাক্ষ চলেছে, কিন্তু বিধানসভায় সম্পূর্ণ ছবিটা আলাদা। এখানে হুমায়ুন কবিরের সঙ্গে যখন ফিরহাদ হাকিমের দেখা হয়েছে, তারা একে অপরের সঙ্গে কথা বলেছেন, সৌজন্য বিনিময় করেছেন। এবং তারপর মদন মিত্র যখন শপথ বাক্য পাঠ করে যখন বাইরে বেরিয়ে আসছিলেন তখন অর্জুন সিংয়ের সঙ্গে দেখা হয়। অর্জুন সিং তখন মদন মিত্রের পাশে এসে দাঁড়িয়ে বলেন কিছুদিনের মধ্যে অর্জুন সিং আমাদের দলে চলে আসবে বা আমাদের দিকে চলে আসবেন, ও লাভলি। এই যে বিষয়গুলো সৌজন্যরা কিন্তু আজকে নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকেছে বিধানসভা। এবং তারপর হুমায়ুন কবির, ফিরহাদ হাকিম, তারপরে মদন মিত্র, তারপরে অর্জুন সিং। হ্যাঁ বলো বিশ্বজিৎ, বলো, শুনছি। একদমই যেমনটা বলছিলাম যে মদন মিত্র যখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তখন কথা বলছিলেন, তখন পিছন থেকে কিন্তু বিধানসভা থেকে বেরোচ্ছিলেন অর্জুন সিং। তিনি তখন আসেন এবং বলেন যে কিছুদিনের মধ্যে মদন মিত্র আমাদের দলে আসবেন বা এরকম ধরনের বলেন, এবং ও লাভলি বলেন। এবার এই যে ঘটনা, তারপরে কিন্তু আমরা দেখেছি যে একের পর এক যারা বিধায়ক যারা জিতেছেন বা যারা জয়ী প্রার্থী তারা এসেছেন আজকের শপথ নেওয়ার জন্য। এবং কালকের যেটা আমরা জানতে পারছি বিধানসভা সূত্রে, যে কালকের কলকাতা, হাওড়া এবং হুগলি বেশ কয়েকটি জেলার বিধায়ক যারা রয়েছেন তাদের শপথ বাক্য পাঠ করাবেন। এবং আজকের যেহেতু শুভেন্দু অধিকারী তার মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম বিধানসভায় পা রাখা, তাই কিন্তু গার্ড অব অনার এবং আম্বেদকর মূর্তি মাল্যদান করা এবং বিধানসভার সামনে তিনি মাথা ঠেকিয়ে প্রবেশ করেছিলেন। এবং সেই সঙ্গে যে ঘটনাগুলো আজকের ঘটলো, সেই ঘটনা কিন্তু কার্যত অনেকে মনে করছেন যে বঙ্গ রাজনীতির যে বিধানসভা চত্বরের নজিরবিহীন ঘটনা। কারণ এই যে সৌজন্যটা, এটা কিন্তু কার্যত বিধানসভায় বিরল। এবং সেই সঙ্গে এবারে আমি যেমন শাসক দলের বললাম, এবারে বিরোধী পক্ষের যে পরিসর, সেখানে কিন্তু আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি রাজ্যের কৃষিমন্ত্রী ছিলেন, প্রাক্তন কৃষিমন্ত্রী, তৎকালীন তৃণমূল সরকারের কৃষিমন্ত্রী ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি কিন্তু বিরোধী দলনেতা হিসাবে তিনি তৃণমূল কংগ্রেস তাকে নির্বাচন করেছে। তিনি আজকে এসেছিলেন, তিনি যদিও আজকে শপথ নেননি, তারপরেও তিনি এসেছিলেন কারণ যে সমস্ত বিরোধী বিধায়ক বা তৃণমূল কংগ্রেসের যে বিধায়কগুলো ছিল যারা এসেছিলেন, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা বা তাদের ঠিকঠাক দেখভাল করার জন্য তিনি এসেছিলেন। ফিরহাদ হাকিমও এসেছিলেন, কারণ ফিরহাদ হাকিম কিন্তু কলকাতা বন্দর থেকে তিনি জিতেছেন। আজকে কিন্তু তিনি শপথ বাক্য পাঠ করেননি, তার সত্ত্বেও তিনি এসেছিলেন, কারণ তিনি হচ্ছেন বিরোধীদের যে বিধায়ক রয়েছে তাদের মুখ্য সচেতক তিনি, তাই তিনি দায়িত্ব পালন করার জন্য নেত্রীর নির্দেশে তিনি এসেছিলেন বিরোধী পক্ষের যে বা তৃণমূল কংগ্রেসের যে বিধায়করা ছিলেন তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সে সমস্ত বিষয় দেখার জন্য। এবারে সব মিলিয়ে আজকের 153 জন বিধায়ক তারা শপথ নিয়েছেন। এবারে কালকে দ্বিতীয় পর্যায়ে বাকি যে বিধায়কগুলো রয়েছে বা জয়ী প্রার্থীরা রয়েছেন তারা শপথ নেবেন। এবং তারপরে কিন্তু একটা নজিরবিহীন ঘটনা, যেটা যে হুমায়ুন কবির তিনি কিন্তু বিধানসভায় আসেন এবং বলেন তিনি কিন্তু ছানার বড়া এবং মনোহরার মিষ্টি নিয়ে এসেছিলেন এবং তিনি বললেন যে শুভেন্দু অধিকারী খুব ভালো একজন মানুষ, তার জন্য তিনি মনোহরাও এনেছিলেন। এবং তারপরে আমরা দেখেছি বিধানসভা চত্বরে দিলীপ ঘোষ বা এই মুহূর্তে রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী, তিনিও মিষ্টি এনেছিলেন, কিন্তু সেই মিষ্টির রঙটা ছিল সবুজ, কোথাও একটা ইঙ্গিতপূর্ণ মিষ্টি ছিল যে তিনি বিধানসভা চত্বরে সবাইকে মিষ্টিমুখ করান। এবং তারপর বিধানসভার ভিতরে ঢুকে যারা বিরোধী বিধায়ক ছিলেন তাদের সাথে তিনি বাক্য বিনিময় করেন, হ্যান্ডশেক করেন, এবং যারা বিজেপির যারা বিধায়ক ছিলেন তার সাথে তিনি কথা বলেন। এবং তারপর তিনি বলেন যে এটাই হচ্ছে দিলীপ ঘোষের একটা নিজস্বতা, যে সবার সঙ্গে মিলিয়ে তিনি চলতে পারেন। তবে এইবারে তিনি যে বার্তাটা দিয়েছেন, এবারে কিন্তু বিধানসভার ভিতরে এবং বাইরে যে মানুষের বলার যে বাক স্বাধীনতা, সেটা তৃণমূল কংগ্রেস কোথাও কেড়ে নিচ্ছিল বা বিধানসভার ভিতরে বিরোধীদের বা বিরোধী বিধায়কদের যে কোথাও কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছিল, এ সমস্ত ঘটনা বা ঘটবে না। এবং এই বিধানসভার ভিতরে কিন্তু যারা বিরোধী বিধায়ক রয়েছে তাদের বলার সুযোগ দেওয়া হবে। কণ্ঠরোধের যে অভিযোগ বিজেপি বারবার করতো, সেটা এই 26-এর বিধানসভায় আর সেটা পুনরাবৃত্তি হবে না। একদম।
অনেক ধন্যবাদ তোমাকে বিশ্বজিৎ। আজকে সারাদিনে বিধানসভায় বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানের যে চিত্র আমাদের সামনে এসেছে সেই চিত্র কিন্তু বিস্তারিতভাবে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার।